অনেক সময় আগেকার কথা, কৃষ্ণনগর নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ভানুপ্রতাপ নামে এক সুন্দর রাজা ছিল। ভানুপ্রতাপ এক দয়ালু রাজা ছিল, যে নিজের প্রজাদের খুব খেয়াল রাখত। একদিন ভানুপ্রতাপ নিজের সেনা নিয়ে শিকারে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। তখনই এক দাসী গিয়ে ভানুপ্রতাপকে বলে ওঠে, মহারাজ, রানীমা আপনাকে ডেকে পাঠিয়েছে। কিন্তু কিছুক্ষণ আগেই তো আমি মহারানীর সাথে দেখা করে আসলাম। মহারাজ, রানীমা বলল আপনাকে কিছু জরুরি কথা বলবে। দাসীর কথা শুনে ভানুপ্রতাপ মহারানীর কক্ষে গেলেন এবং রানীকে দেখে বলে উঠলেন, কি হয়েছে পদ্মাবতী? আমি তো কিছু সময় আগেই তোমার সাথে দেখা করে গেলাম, তাহলে আবার আমায় ডাকলে যে? মহারাজ, আমি আপনাকে আবার বলছি, আজকে আপনি শিকারে যাবেন না। আরে পদ্মাবতী, তুমি তো বাচ্চাদের মতন কথা বলছো। আরে আমি যখন যুদ্ধের ময়দানে যাই, তখন তুমি আমার তলোয়ারে তিলক লাগিয়ে আমার বিজয়ী হওয়ার জন্য প্রার্থনা করো, আর একটা ক্ষমতাশালী নারীর মতো আমাকে বিদায় জানাও। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, আজ তোমার কি হয়েছে এমন যে আমাকে যেতে দিচ্ছ না? ভানুপ্রতাপের কথা শুনে রানী পদ্মাবতী ভানুপ্রতাপকে বলে ওঠে, ঠিক আছে মহারাজ, কিন্তু চেষ্টা করবেন শিকার থেকে তাড়াতাড়ি ফিরে আসার। আমি যে আপনার জন্য চিন্তায় থাকবো মহারাজ। রানী, তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। এটা বলেই ভানুপ্রতাপ কক্ষ থেকে বেরিয়ে যায় আর দুটো সৈন্য নিয়ে জঙ্গলের দিকে যাওয়ার জন্য রওনা দেয়। ভানুপ্রতাপ অনেক সময় ধরেই জঙ্গলের ভিতর দিয়ে ঘুরতে থাকে, কিন্তু সে কোনো শিকারই পায় না। তারপর শেষ পর্যন্ত হার মেনে নিজের সৈন্যদের বলে ওঠে, মনে হচ্ছে আজ আমার কপালই খারাপ। মহারানীর কথা শুনে নেওয়া উচিত ছিল। সকাল থেকে দুপুর হয়ে গেল, এখনো একটা শিকারও করতে পারলাম না। তখনই একজন সৈনিক বলে ওঠে, মহারাজ, আমার মনে হচ্ছে আপনি একটু বেশি ক্লান্ত হয়ে গেছেন। বরঞ্চ কোনো বড় বৃক্ষের নিচে বসে বিশ্রাম নিয়ে নিন, তারপর যা হবে দেখা যাবে। এটা বলেই ভানুপ্রতাপ নিজের ঘোড়া থেকে নেমে ঘন বৃক্ষের নিচে বসে বিশ্রাম করতে লাগলো। তখনই তার নজর একটা সুন্দর হরিণের ওপরে গেল। তাড়াতাড়ি করে সে সৈনিককে বলে উঠল, দেখো দেখো, একটা হরিণ। আমি ওটা শিকার করব না, ওকে কোনোভাবে বন্দি করে মহলে নিয়ে যাব, দিয়ে তোমাদের মহারানীকে উপহার হিসাবে দেব। যাও, তাড়াতাড়ি যাও, তোমরা গিয়ে ওকে ধরে নিয়ে আসো আমার কাছে। ভানুপ্রতাপের কথা শুনে ওই দুই সৈনিক তাড়াতাড়ি করে হরিণের দিকে দৌড় লাগায়, কিন্তু ওই হরিণ হাওয়ার বেগে ওই দুই সৈনিকের চোখের সামনে থেকে চলে যায়। দুই সৈনিক গুমরামুখ করে রাজার কাছে এসে উপস্থিত হয়। সৈনিক খালি হাতে এসে যে দেখে ভানুপ্রতাপ খুবই রেগে যায় এবং বলে ওঠে, তোমরা দুজন একটা হরিণকে ধরে আনতে পারলে না? মহারাজ, আমরা ওকে ধরতেই গেছিলাম, কিন্তু আমাদের দেখে ঝড়ের গতিতে দৌড়ে চলে গেল জঙ্গলের ভিতরে। আমি অত কথা শুনবো না, আমি হরিণকে ধরেই ছাড়বো। চলো আমার সাথে তাড়াতাড়ি। এটা বলেই ভানুপ্রতাপ আর ওই দুই সৈন্য ওই হরিণের খোঁজে জঙ্গলের দিকে চলে গেল। ভানুপ্রতাপের কষ্ট কাজে লাগলো। ওই হরিণকে সে দেখলো একটা গাছের নিচে ঘাস খাচ্ছে। তারপর ভানুপ্রতাপ তার দুই সৈনিককে বলে উঠল, ওই দেখো, ওইখানে ওই হরিণটা ওই গাছের নিচে ঘাস খাচ্ছে। রাজা আর সৈন্য ওই হরিণের জন্য তাড়াতাড়ি করে ঘোড়া নিয়ে গেল, কিন্তু ওই হরিণ আবার ঝড়ের গতিতে জঙ্গলের ভিতরে ঢুকে গেল। রাজা ওই ঘন জঙ্গলে প্রবেশ করতে যাবে, তখনই একটা সৈনিক বলে উঠল রাজাকে, মহারাজ, আমার মনে হয় আপনাকে হরিণ ধরার বিচার ছেড়ে দেওয়াই উচিত। কেন সৈনিক, এমন কথা কেন বলছো? ওই হরিণ জঙ্গলের ভিতরে ঢুকে গেছে মহারাজ। আপনি কি জানেন না, ওই ঘন জঙ্গলে না যাওয়ার জন্য রাজগুরু কৃষ্ণনগরবাসীকে মানা করেছে, আর আপনাকেও তাই বলেছে মহারাজ। তোমার মনে হয় আমি রাজগুরুর কথা শুনবো? রাজগুরুর ফালতু কথা বলা ছাড়া আর কোনো কাজ নেই, তাই চুপচাপ চলো আমার সাথে। এটা বলে ভানুপ্রতাপ আর তার দুই সৈন্য ঘন জঙ্গলের ভিতরে ঢুকে পড়ল। সৈনিক না চাইতেও রাজার সাথে যেতে লাগলো। জঙ্গলের ভিতরে গিয়েই ভানুপ্রতাপ হরিণটিকে দেখতে পেল, কিন্তু ভানুপ্রতাপ নিজের সৈন্যকে যখনই হরিণের কাছে যেতে বলল,
ওই হরিণ তাড়াতাড়ি করে আবার ঝড়ের গতিতে পালিয়ে গেল। এটা দেখে ভানুপ্রতাপ রেগে সৈন্যকে বলে উঠল, এই হরিণ আমাকে পুরোপুরি ক্লান্ত করে দিয়েছে। আমি এই হরিণকে রানী পদ্মাবতীকে উপহার হিসাবে দিয়েই ছাড়বো। তার জন্য একে আমার মেরেই যদি ফেলতে হয় তাই করব। এটা বলেই ভানুপ্রতাপ নিজের ধনুক বের করে তীর ছুঁড়ে দেয়, আর তীর গিয়ে লাগে সোজা হরিণের গায়ে, আর হরিণটি ছটফট করতে করতে ওখানেই পড়ে যায়। তখনই রাজা তার সৈন্যদের কষ্টকর আওয়াজ শুনতে পায়। যখনই রাজা পেছন ঘোরে তখন পেছনের দৃশ্য দেখে রাজা আশ্চর্যের চরম সীমায় পৌঁছে যায়। সে দেখল তার দুই সৈন্য মাটিতে লুটিয়ে পড়ে আছে, আর তাদের শরীর থেকে অঝোর ধারায় রক্ত বেরোচ্ছে। এটা দেখে ভানুপ্রতাপ ভয় পায় আর নিজে নিজেই বলে ওঠে, এটা এটা কিভাবে হতে পারে? কিছু সময় আগেও তো এরা জীবিত ছিল, তাহলে হঠাৎ করে কিভাবে সম্ভব এটা? রাজা ভয় পেয়ে এদিক ওদিক দেখতে থাকে। তখনই সে দেখল ওই মৃত হরিণটিও সেখান থেকে উধাও হয়ে গেছে। এসব এসব কি হচ্ছে আমার সাথে? আমার দুটো সৈনিক মারা গেল, আর আমি যে হরিণটাকে মারলাম তার লাশটাও ওখান থেকে চলে গেল। তাহলে হঠাৎ করে কিভাবে হলো এইসব? তখনই ভানুপ্রতাপের মাথা ঘুরতে লাগলো আর সে অজ্ঞান হয়ে গেল। পরের দিন সকালে ভানুপ্রতাপের চোখ খুলল। ভানুপ্রতাপ তাড়াতাড়ি করে উঠে বসলো। তখনই তার নজর পাশে বসা অতি সুন্দরী একজন রমণীর দিকে পড়ল, যে কিনা তাকেই দেখছিল। ভানুপ্রতাপ ওই স্ত্রীকে দেখে বলে উঠল, তুমি তুমি কে? আমার নাম মায়ান্দ্রী, আমি এই জঙ্গলেই থাকি। এটা তো একটা ঘন জঙ্গল, আর কোনো কৃষ্ণনগর বাসীও ভয়ের কারণে এই জঙ্গলে আসে না। একদম ঠিক বলেছেন আপনি। আমি যখন ছোট ছিলাম তখন নিজের মাতা পিতার সাথে কৃষ্ণনগর গ্রামেই থাকতাম, কিন্তু একদিন আমার পিতার সঙ্গে একজন ধনী ব্যক্তির ঝগড়া হয়। ওই ধনী ব্যক্তিটি আমার পুরো পরিবারকে মারতে চাইতো। এই জন্য আমার পিতা আমাকে আর আমার মাকে এই জঙ্গলে নিয়ে আসে, আর তারপর আর কোনোদিনই কৃষ্ণনগরে ফেরা হয়নি। তখন থেকে আমি এখানেই থাকি। তাহলে তোমার মাতা পিতা কোথায় এখন? আসলে কিছু বছর আগেই আমার মা বাবা মারা গেছে, তাই আমি এই জঙ্গলে একা একাই থাকি এখন। মায়ান্দ্রী খুব সূক্ষ্ম নজরে ভানুপ্রতাপকে দেখতে দেখতে বলে উঠল, কিন্তু আপনি এই গভীর জঙ্গলে একা একা কি করছেন? আর অজ্ঞানী বা কী করে হয়ে গেলেন আপনি? মায়ান্দ্রীর কথা শুনে ভানুপ্রতাপের সব কথা মনে পড়ে যায়। ভানুপ্রতাপ তাড়াতাড়ি করে উঠে পড়ে, আর তার চোখে মুখে ভয় প্রকাশ পায়। ভানুপ্রতাপ মায়ান্দ্রীকে সব ঘটনা খুলে বলে। আমি এটা বুঝতে পারছি না, আমার দুই সৈনিককে কে মারলো? আর ওই মৃত হরিণ হঠাৎ করে কিভাবে উধাও হয়ে গেল? আর আমি অজ্ঞানী বা কী করে হয়ে গেলাম? আপনি কৃষ্ণনগরের রাজা, আপনার অনেক শত্রু থাকতেই পারে। হয়তো কোনো আপনার শত্রুই পেছন পেছনে লুকিয়ে আসছিল, আর সেই হয়তো আপনার দুই সৈনিককে মেরেছে, আর ভাগ্যের জোরে হয়তো আপনি বেঁচে গেছেন। তাহলে এমনই যদি হয়ে থাকে, এখনও তো আমরা সুরক্ষিত নয়। এটা বলে যখনই সে হাঁটতে যাবে তখনই সে পড়ে যায়। মনে হচ্ছে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার জন্য আপনার পায়ে লেগেছে। আমি জঙ্গলে সব জড়িবুটি চিনি, যে কোন পাতার কী উপকার পাওয়া যায়। আপনি বরং আমার সাথে আসুন, আমার কুঁড়ে ঘরে চলুন, আমি আপনার পায়ে ব্যথা ঠিক করে দেব। মায়ান্দ্রী রাজাকে নিয়ে নিজের কুঁড়ে ঘরের দিকে রওনা দেয়। কিছুদিন পরেই ভানুপ্রতাপ দেখতে পেল একটা সুন্দর নদীর পাড়ে একটা সুন্দর ছোট কুঁড়ে ঘর আছে। মায়ান্দ্রী ভানুপ্রতাপকে ওই কুঁড়ে ঘরের ভেতরেই নিয়ে যায়। মহারাজ, আপনি এখানে কিছু সময় আরাম করুন, আমি এক্ষুনি আসছি। ভানুপ্রতাপ ওইখানে থাকা একটা খাটের উপরে শুয়ে পড়ল। কিছু সময় পর মায়ান্দ্রীর সাথে করে বাটিতে কিছু জড়িবুটি আনলো এবং সেটা রাজার পায়ে লাগিয়ে দিল। ভানুপ্রতাপের পায়ের ব্যথা ঠিক হয়ে যায়, আর মায়ান্দ্রীকে দেখতে দেখতে বলে ওঠে, তুমি যদি না থাকতে জানি না আজ কি হতো আমার। হয়তো এখন কিছু বন্যপ্রাণীর ভোজন হয়ে যেতাম। আমার মাতা পিতা আমাকে এই শিক্ষা দিয়েছে যে সবসময় অন্যকে সাহায্য করা উচিত। এটা বলতে বলতেই একটা টিয়া পাখি ঘরের ভিতরে উড়ে আসে।
মায়ান্দ্রীর পাশে বসে এবং কুকু করতে করতে কথা বলতে লাগলো। রাজা দেখল মায়ান্দ্রীর টিয়া পাখিকে এমনভাবে দেখছে, মনে হচ্ছে ও যেন তার ভাষা বুঝতে পারছে। মুহূর্তের ভিতরে মায়ান্দ্রীর মুখভাই গম্ভীর হয়ে ওঠে। মায়ান্দ্রী ভানুপ্রতাপকে দেখে বলে ওঠে, মহারাজ, আমার কথাই সত্য। আপনার সৈন্যদেরকে আপনার কোনো শত্রু রাজারাই মেরেছে, আর তারা এখন এই জঙ্গলেই আপনাকে খুঁজছে। আমি এই জঙ্গলের আর এক রাস্তাও জানি, যেটাকে কেউ জানে না। আমি ওই রাস্তা দিয়ে আপনাকে শত্রুদের নজর থেকে বাঁচিয়ে বের করতে পারবো। তুমি এতটা বিশ্বাসের সাথে কিভাবে বলতে পারো যে শত্রুরা আমাকে খুঁজছে? মহারাজ, আমি ছোটবেলা থেকেই এই জঙ্গলে রয়েছি, তাই এই জঙ্গলের সব প্রাণীর ভাষাই আমি চিনি। আর এই খবর এই টিয়া পাখি এসেই আমায় বলল। মায়ান্দ্রীর কথা শুনে ভানুপ্রতাপের সূক্ষ্ম নজরে মায়ান্দ্রীকে দেখতে থাকলো আর বলে ওঠে, তুমি প্রাণীর ভাষাও বোঝো আর অন্যদের সাহায্যও করো। তোমার ভিতরে আমার সহধর্মিণী হওয়ার সব গুণই আছে। তুমি কি আমায় বিবাহ করবে? আমি কথা দিচ্ছি, কখনো কষ্ট পেতে দেব না তোমায়। ভানুপ্রতাপের কথা শুনে মায়ান্দ্রীর গাল লাল লাল হয়ে ওঠে আর লজ্জা নিয়ে বলে ওঠে, এটা তো আমার সৌভাগ্য হবে মহারাজ, আপনার মতো এত বড় মহান রাজার রানী হতে পারা। তাহলে ঠিক আছে, আমি তোমাকে এবার আমার রানী বানিয়েই মহলে নিয়ে যাব। ভানুপ্রতাপ কৃষ্ণনগরের মন্দিরে মায়ান্দ্রীকে বিবাহ করে, একেবারেই মহলে নিয়ে যায়। তারপর নিজের স্বামীর সাথে নিজের থেকে বেশি সুন্দর স্ত্রীকে দেখে রানী পদ্মাবতী পুরোপুরি আশ্চর্য হয়ে যায় এবং বলে ওঠে, মহারাজ, আপনার সাথে এই সুন্দরী স্ত্রী কে? ভানুপ্রতাপ পদ্মাবতীকে সব কথা খুলে বলে। এখন থেকে মায়ান্ত্রী আমার স্ত্রী পদ্মাবতী, আমার প্রাণ বাঁচিয়েছে সে। মায়ান্দ্রী ওই দিন থেকে ভানুপ্রতাপের রানী হয়ে থাকতে লাগে। রাজা মায়ান্দ্রীর ভালোবাসায় পুরোপুরি ডুবে যায়। মায়ান্দ্রী রাজা ভানুপ্রতাপকে যা যা বলতো মহারাজ তাই তাই শুনতো। এখন রাজসভায় পদ্মাবতীকে না নিয়ে মায়ান্দ্রীর সাথেই বিচার বিবেচনা করতে লাগে। রাজা ভানুপ্রতাপের দ্বিতীয় বিয়ের চর্চা পুরো কৃষ্ণনগরে ছড়িয়ে পড়ে। রাজু নিজের স্ত্রীর সাথে এই নিয়েই কথা বলছিল। শুনেছ তো মালা, আমাদের মহারাজ আবার দ্বিতীয় বিবাহ করেছে। মহারাজের মনের কথা মহারাজই জানবে, তুমি এই সব কথা ভেবো না। কি আর করা যাবে, মহারাজের যা ইচ্ছা তিনি তো তাই করবে। মহারাজের এটা করা একদমই উচিত হয়নি। আমাদের প্রথম রানী খুবই ভালো ছিল, সৎ ছিল আর মনের দিক দিয়ে একদম পরিষ্কার ছিল। আর দ্বিতীয় রানী শুনেছি খুব অহংকার আছে বলে কারোর সাথে ভালো ব্যবহার করে না। আমি এটা বুঝতে পারছি না, তুমি এত মহারাজের পরিবার নিয়ে আলোচনা কেন করছো? মহারাজের যেটা ইচ্ছা হয়েছে তিনি সেটাই করেছে। তুমি কি জমিতে যাবে না? কালকে ফসল কাটতে হবে, আর এখনও তো জঙ্গলের জন্তু জানোয়ার সব ফসল নষ্ট করে দিচ্ছে। তুমি যাও, জমিতে গিয়ে পাহারা দাও গা। নিজের স্ত্রীর কথা শুনে রাজু নিজের জমিতে চলে যায়। রাত অনেকটাই হয়ে গেছিল। রাজু জমির পাশেই একটা কুঁড়ে ঘরে বসে থাকতে লাগলো। রাজু কুঁড়ে ঘরের ভিতরে বসেছিল, তখনই মনে হলো তার বাইরে কেউ চলাফেরা করছে। এত রাতে বাইরে কে চলাফেরা করছে? কোনো জন্তু জানোয়ার না তো? কিন্তু জন্তু জানোয়ারের পায়ের আওয়াজ তো অন্যরকম হয়। এটা বলে যখনই রাজু নিজের কুঁড়ে ঘর থেকে বেরোলো, তখন সামনের দৃশ্য দেখে মনে হলো তার চোখ দুটো কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম, আর চেঁচিয়ে বলে উঠল, এটা এটা অসম্ভব, এটা কিভাবে হতে পারে? এ আমি কি দেখছি? পরের দিন রাজুর মৃতদেহ রাজু জমির পাশেই সেই কুঁড়ে ঘরের সামনে পড়েছিল। রাজুর স্ত্রী কান্না করতে করতে বেহাল দশা বানিয়েছে। রাজুর মৃতদেহ দেখে গ্রামের প্রধান খুব ভয় পেয়ে যায় আর বলে ওঠে, রাজুর মৃতদেহ দেখে মনে হচ্ছে মরার আগে খুবই ভয়াবহ কিছু দেখেছে। তখন রাজুর স্ত্রী কান্না করতে করতে বলে ওঠে,
আমার বুদ্ধি ভ্রষ্টা হয়ে গেছিল, সেই জন্যই আমি ওনাকে রাতে জমি পাহারা দিতে যেতে বলি। আমি কি জানতাম যে এমন হবে? আমারই কপাল খারাপ। চিন্তা করো না মালা, আমি এই ব্যাপারে মহারাজের সাথে কথা বলবো। প্রধানের এটা বলতে বলতেই পাশে দাঁড়ানো একটা ব্যক্তি বলে ওঠে, আরে আরে, ওই দেখো মহারাজ আর মহারাজের সাথে রাজগুরু এইদিকেই আসছে। তখনই মহারাজ, রাজগুরু আর কিছু সৈনিকের সাথে এদিকে আসে এবং বলে ওঠে। ওখানে এত ভিড় কিসের জন্য হয়েছে? প্রধান কাঁদতে কাঁদতে সব ঘটনা খুলে বলে মহারাজকে। মহারাজ, আমাদের গ্রামের রাজু নামের ব্যক্তিকে খুব খারাপভাবে কেউ মেরে ফেলেছে। এটা শুনে রাজগুরু খুব আশ্চর্য হয়ে যায় এবং বলে ওঠে, কোথায় আছে রাজুর মৃতদেহ? আসুন আমার সাথে। রাজগুরু রাজা ভানুপ্রতাপ ধীরে ধীরে চলে আসে সেখানে যেখানে রাজুর মৃতদেহ পড়েছিল। রাজুর মৃতদেহ দেখে রাজগুরু ভয়ে ভয়ে বলে ওঠে, এর হত্যা কোনো জন্তু জানোয়ার করেনি, অন্য কোনো কিছু মেরেছে একে। রাজগুরুর কথা শুনে মহারাজ আশ্চর্য হয়ে যায় এবং বলে ওঠে, আপনি বলতেটা কি চাচ্ছেন? মহারাজ, রাজুর মৃতদেহকে ভালোভাবে পর্যবেক্ষণ করুন। রাজুর দেহে হৃৎপিণ্ড নেই, আর জন্তু জানোয়ার কারো হৃৎপিণ্ড বের করে খায় না। এর মৃতদেহ দেখে এমন মনে হচ্ছে যেন একে মরার আগে এর শরীর থেকে এক এক বিন্দু করে পুরোটা রক্ত খেয়ে নিয়েছে। তাহলে এটা কিসের কাজ হতে পারে? এটা তো আমি জানি না, কিন্তু খোঁজ লাগান। এটা খোঁজ লাগানো খুবই জরুরি মহারাজ। আমার মন বলছে কৃষ্ণনগরে এটাই প্রথম হত্যা নয়, আর ভবিষ্যতেও এমন হত্যা আরও হতে পারে। আমাদের সকলকে সতর্ক করে দেওয়া উচিত। রাজগুরুর এটা বলতেই তার কিছুক্ষণের ভিতরেই রানী মায়ান্ত্রী, যে কিনা মহারাজের রাজসভায় আলোচনা এবং মতবাদ প্রকাশ করে, তখন সেখানে উপস্থিত হলো এবং রাজগুরুকে দেখতে দেখতে বলে উঠল, এটা কোনো জন্তু জানোয়ারেরই কাজ রাজগুরু। এই জায়গাটা জঙ্গলের কাছেই, এই ব্যাপারটা নিয়ে এত ভাবতে হবে না আপনাকে। কিন্তু রানী মায়ান্ত্রী, এটা একটা গুরুতর ব্যাপার। তখনই মহারাজ রাজগুরুকে বলে ওঠে, রানী মায়ান্ত্রী যা বলেছে এটাই সত্য, ভুলে যাবেন না রাজগুরু। রানী মায়ান্ত্রী আপনার থেকে সব কিছুতেই বেশি দক্ষ। মহারাজের কথা শুনে রাজগুরুর মনে আঘাত লাগলো এবং বলে ওঠে, মহারাজ, আমি দেখছি যবে থেকে আপনি রানী মায়ান্ত্রীকে বিবাহ করেছেন তবে থেকে আপনার বুদ্ধি দিন দিন ভ্রষ্টা হয়ে যাচ্ছে। আমি আপনার পিতার আমল থেকেই সব কাজ করছি। আমার কথা না শুনে আপনি অনেক বড় ভুল করছেন। আমার মনে হচ্ছে আপনি একটু বেশিই বলছেন রাজগুরু। ভুলবেন না, আমি কৃষ্ণনগর রাজ্যের রাজা, আর রানী মায়ান্ত্রী আমার সহধর্মিণী হয়। আপনার চোখে রানী মায়ান্ত্রীর ভালোবাসার ভ্রম বেঁধেছে মহারাজ। এই জন্য আপনি কোনটা সত্য আর কোনটা মিথ্যা বুঝতে পারছেন না। তখনই রানী মায়ান্ত্রী রহস্যময়ীভাবে হেসে রাজগুরুকে বলে ওঠে, আমার মনে হচ্ছে রাজগুরু, আমাকে নিয়ে যদি আপনার এতই আপত্তি থাকে তাহলে আপনার সন্ন্যাসটা নিয়ে নেওয়াই উচিত। মায়ান্ত্রীর কথা শুনে রাজগুরু খুব মনোযোগ সহকারে কিছু ভাবতে লাগলো এবং কিছুক্ষণ ভেবে মহারাজকে বলে ওঠে, আমাকে ক্ষমা করে দিন মহারাজ, না ভেবেই আমি অনেক কিছু বলে ফেলেছি। ঠিক আছে রাজগুরু, কোনো ব্যাপার না। এটা বলেই মহারাজ রানী মায়ান্ত্রীকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু রাজা ভানুপ্রতাপের ওই দুই সৈন্যকে কে হত্যা করলো, আর ওই হরিণী বা হঠাৎ করে কিভাবে অদৃশ্য হয়ে গেল, আর রানী মায়ান্ত্রী আসলে কে? সত্যিই কি রাজা ভানুপ্রতাপ রানী মায়ান্ত্রীর প্রেমে অন্ধ হয়ে গেছে? আর রাজু সেই রাতে কি দেখেছিল এমন, আর তাকে হত্যাই বা কে করলো? এই সব কিছু জানার জন্য অপেক্ষা করো রহস্যময় রানী পার্ট 2। আর তাড়াতাড়ি দ্বিতীয় পর্ব দেখার জন্য সাথী টুনকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।